বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 মে 2025 26। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের ষষ্ঠ ক্লাস। দেখেন, আজকে আমরা প্রথমে যে ধারাটা নিয়ে আলোচনা করব, দেখেন ধারা 40 থেকে 44। এখানকার বিষয়টা দেখেন, বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক। বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক, আন্ডারলাইন করেন, জাজমেন্ট অফ কোর্টস অফ জাস্টিস হোয়েন রেলিভেন্ট। বাম সাইডে লেখেন ধারা 40 থেকে 44, গোল দিয়েন আর কি, ধারা 40 থেকে 44। এখন আমি একটু বলি এই 40 থেকে 44 এর বিষয়বস্তু কি। 40 থেকে 44 এর বিষয়বস্তু হলো যে একটা মামলার বিচার হয়ে গেছে, এখন ওই রায়টা পরবর্তী মামলায় কখন ব্যবহার করা যাবে, এটাই হলো 40 থেকে 44 এর বিষয়বস্তু। মানে আপনাদের শাকিল আর ফেরদৌসের মধ্যে এক মামলার বিচার হয়েছে, দেখা হলো ভবিষ্যতে ওনাদের মধ্যে আর এই বিষয় নিয়ে আবার মামলা হয়েছে, তাহলে এই মামলা প্রাসঙ্গিক হবে, এই যে পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে কিনা, বা পক্ষরাও আলাদা হতে পারে। আগের মামলার পক্ষ আর পরের মামলার পক্ষ কি এক না, কিন্তু তবুও আগের মামলার রায় কখন রেফারেন্স হিসেবে দেখানো যাবে এই বিষয়গুলো আলোচনা করছে। কত থেকে কত ধারা? 40 থেকে 44। সর্বপ্রথম দেখেন ধারা 40, দ্বিতীয় মকদ্দমা। ধারা 40 দেখেন, দ্বিতীয় মকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। আন্ডারলাইন করেন, দ্বিতীয় মকদ্দমা বা বিচার বারিত করার জন্য। আগে কথাটা বুঝেন, দ্বিতীয় মকদ্দমা মানে কি? দ্বিতীয় নাম পরবর্তী মামলা, বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায়, মানে বর্তমান মামলার বিচার বারিত করার জন্য আগের মামলার রায় যখন প্রাসঙ্গিক। ইংরেজিটা দেখেন, প্রিভিয়াস জাজমেন্ট রেলিভেন্ট টু বার এ সেকেন্ড সুট অর ট্রায়াল। TRIAL হবে, TRAIL লেখা, TRIAL। এখানে ব্র্যাকেটে লেখেন রেস জুডিকাটা। কত ধারা লিখবেন? রেস জুডিকাটা। যদি আপনাকে বলে যে দেওয়ানি মামলার সরি সাক্ষ্য আইনের কত ধারায় রেস জুডিকাটা বিষয়টি আলোচনা করা হয়েছে, কত ধারা? 40 ধারা। একটু শুনেন, রেস জুডিকাটা কাকে বলে? একই পক্ষগণের মধ্যে, মানে বাদী বিবাদী দুইজন কি এক, তাদের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে যদি একবার কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে পরবর্তীতে যদি ওই বিষয় নিয়ে আবার কোনো মামলা কেউ করে, দ্বিতীয় মামলার বিচার কি হবে? বারিত হবে। কারণ এক বিষয় নিয়ে একবার কি হয়ে গেছে? নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে আপনি মুখে মুখে বললে তো আর বারিত হবে না। বারিত করতে হলে কি লাগবে? পরবর্তী মামলায় যাইয়ে প্রথম মামলার কি দেখাইতে হবে? রায় দেখাইতে হবে। রায় দেখায় বলবে এই যে দেখেন আমাদের মধ্যে বিচার একবার কি হয়ে গেছে। এই সেম বিষয়টা, রেস জুডিকাটা যে বিষয়টা আমাদের সাক্ষ্য আইনে আছে 40, দেওয়ানি কার্যবিধিতে আছে 11 ধারা, ফৌজদারি কার্যবিধিতে আছে 403 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 29 ধারা, বাংলাদেশ সংবিধানের আছে 35-2 অনুচ্ছেদ, আরো জেনারেল ক্লজেস অ্যাক্টের আছে 26 ধারা। আপনার এত মনে রাখার দরকার নাই, আগে নিজের ইজ্জত বাঁচান। সাক্ষ্য আইনের কত ধারায় আছে? 40 ধারা। আপাতত 40 ধারাই মনে রাখেন। 40, তাহলে সাক্ষ্য আইনের কত ধারায় আছে? রেস জুডিকাটা কত ধারায়? 40 ধারায়। দেখেন, কোন রায়, আদেশ বা ডিক্রি অস্তিত্ব থাকতে হবে। উক্ত রায়, আদেশ বা ডিক্রি কোন আদালতকে কোন মকদ্দমা আমলে নিতে বারিত করে এবং কোন মকদ্দমার বিচার করতে কি করে? বারিত করে। সেক্ষেত্রে এমন আদালত এমন মকদ্দমা আমলে নিবে বা বিচার করবে কিনা সেই প্রশ্নে এমন রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক হবে। মূল কথা হলো যে একবার এক বিষয় নিয়ে যদি দুই পক্ষের মধ্যে কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, এরপরে আবার যদি ওই একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে মামলা করে, তাহলে পূর্ববর্তী মামলার রায় দেখালে পরবর্তী মামলায় পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে। অর্থাৎ ওই পরবর্তী মামলায় পূর্ববর্তী মামলার রায় দেখে দ্বিতীয় মামলাটা কি করে দিবে? খারিজ করে দিবে। তো এই জায়গায় অনেক বিস্তারিত বলা আছে, এই জায়গায় ইলাস্ট্রেশন এত বিস্তারিত পড়তে যাব না। 2 নাম্বার প্যারাটা দেখেন, যে সাক্ষ্য আইনের 40 ধারায় পাইছেন, সাক্ষ্য আইনের 40 ধারায় দেওয়ানি কার্যবিধির দোবারা দোষ এবং ফৌজদারি কার্যবিধির দোবারা দোষ, ডাবল জিরো পার্টি নীতির প্রতিফলন হয়েছে। তো যদি আপনাকে বলে, মনোযোগ দিয়ে শুনেন, যদি আপনাকে বলে সাক্ষ্য আইনের 40 ধারা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি, ফৌজদারি, উভয়। যেহেতু এই জায়গা বলে নাই মামলাটা দেওয়ানি হইতে পারে
এটা কি ফৌজদারি হইতে পারে, কিন্তু দেওয়ানি কার্যবিধির 11 ধারা কোন মামলা? দেওয়ানি মামলা। ফৌজদারি কার্যবিধি 403 ধারা কি মামলা? ফৌজদারি মামলা। দেখেন, দেওয়ানি কার্যবিধির 11 ধারায় দুবার দোষ অনুযায়ী চূড়ান্ত ভাবে সমাপ্ত মামলা পুনরায় একই বিষয় এবং একই পক্ষদের মধ্যে আদালত শুরু করা যাবে না। যদি কোনো ব্যক্তি এমন মামলা দায়ের করে তাহলে আদালত মামলাটি কি করে দিবে? খারিজ করে দিবে। আবার ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন পয়েন্ট 403 ধারায় দুবার সাজা বা ডাবল জিওপার্ডি নীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য আন্ডারলাইন পয়েন্ট দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না। তাহলে আমার মূল কথা এটাই যে রেস জুডিকাটা সাক্ষ্য আইনে কত ধারায় আছে? 40 ধারায়। কোন ধরনের মামলার ক্ষেত্রে? দেওয়ানি ফৌজদারি উভয়। এবং সরাসরি কি এখানে রেস জুডিকাটা কথাটা আছে? না, এই জায়গা আছে যে পূর্ববর্তী মামলার রায় যখন পরবর্তী মামলার বিচারে প্রাসঙ্গিক। পরের পেজে চলে আসেন, দেখেন। আচ্ছা, এই জায়গা পরের পেজটা যদি দেখি, যে সকল ক্ষেত্রে 40 ধারার বিধান পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক, নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে দেওয়ানি মোকদ্দমার বিচার বারিত করার জন্য 40 ধারার অধীন পূর্ববর্তী মোকদ্দমার রায় প্রাসঙ্গিক করা হয়েছে। দেওয়ানি মোকদ্দমায় দুবার দোষ, রেস জুডিকাটা ফৌজদারি মামলায় 403 ধারার অধীন। পড়ার দরকার নাই, জেনে রাখা ভালোতে আসেন। সাক্ষ্য আইনের 40 ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি কি মামলা? দেওয়ানি অথবা ফৌজদারি। তাহলে আমরা যদি বিগত বছর প্রশ্ন দেখে দেখেন, সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুডিকাটা নীতির প্রতিফলন ঘটেছে? কোন ধারা? 40 ধারা। মনে থাকবে না ইনশাল্লাহ? থাকবে। আর এই প্রশ্ন যদি ভুল করেন তাহলে আর দরকার নাই। দেখেন, তাহলে কিছু কিছু জিনিস ভুল করা যাবে না। সাক্ষ্য আইনের কত ধারায় রেস জুডিকাটা? 40। এরপরে আমরা চলে আসি, দেখেন 41 ধারায় চলে আসি। প্রবেট, এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কিছু রায় প্রাসঙ্গিকতা, রিলেভেন্সি অফ সার্টেন জাজমেন্টস ইন প্রবেট এটসেট্রা জুরিডিকশন, ধারা কত? 41। শুনেন, এই এই যে 41 ধারায় একটু পড়ি, তারপর ব্যাখ্যা দিয়ে দেখেন। 41 ধারার অধীন বল দিবেন প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, দেউলাত্ব বিষয়ক এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত কতিপয় রায়কে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং উক্ত রায়কে কতিপয় বিষয়ে চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুনেন, 41 ধারায় 4টা আদালতের রায়কে বলছে কনক্লুসিভ প্রুফ। 4টা আদালতের রায় কি কি? প্রবেট। প্রবেটের লিখতে যাবেন না, আগে শুনেন। প্রবেটের বাংলা আছে উইল সম্পর্কিত মামলা, ম্যাট্রিমোনিয়াল বিবাহ সম্পর্কিত মামলা, অ্যাডমিরালটি সামুদ্রিক এখতিয়ার বা জাহাজ সংক্রান্ত মামলা, দেউলিয়াত্ব ইনসলভেন্সি দেউলিয়াত্ব সংক্রান্ত মামলা। এই 4টা আদালতের রায় হলো জাজমেন্ট ইন রেম। একটু শুনেন, আমাদের সারা বিশ্বে সারা পৃথিবীতে এই আদালতের যে রায়, এই রায়রে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জাজমেন্ট ইন পার্সোনাম আর একটা হলো জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন রেম কাকে বলে? যে রায় শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর, যে বাদী আর যারা বিবাদী আছে তাদের উপর বাধ্যকর, সেই রায় বলে জাজমেন্ট ইন পার্সোনাম। জাজমেন্ট ইন পার্সোনাম, যেরকম আমরা কিছুদিন আগে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 43 ধারায় পড়ছিলাম যে ঘোষণামূলক মামলার রায় শুধুমাত্র ওই মামলার কার উপর বাধ্যকর? পক্ষগণ। ওই যে দিনের শেষে মামলা করলো যে অমুক আমার ওয়াইফ, অমুক আমার শাশুড়ি, দিনের শেষে আদালত ঘোষণামূলক মামলার ডিক্রি দিছে। কিছুদিন পরে আর এক লোক এসে ওই দিনেশের ওয়াইফ নিয়ে মামলা করছে যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের। তাহলে ওই ঘোষণামূলক মামলার রায় কি এই লোকের উপর বাধ্যকর হবে কিনা? হবে না, কারণ ঘোষণামূলক মামলার রায় হচ্ছে জাজমেন্ট ইন কি বলেন? পার্সোনাল। বুঝছেন? কিন্তু এই যে 4টা আদালতের রায়, প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি আর ইনসলভেন্সি, এই 4টা আদালতের রায় হলো জাজমেন্ট ইন রেম। রেম মানে হলো এই রায় শুধু মামলার পক্ষরা তো মানতে বাধ্যই, পৃথিবীর সবাই মানতে বাধ্য। অর্থাৎ যদি ঘোষণা দেওয়া হয় যে তানভীর আলম খান দেউলিয়া, তাহলে শুধুমাত্র এই মামলার পক্ষ না, বরং পৃথিবীর সকলে মানতে বাধ্য সে কি? দেউলিয়া। যদি পারিবারিক আদালত বলে অমুক অমুকের মধ্যে বিবাহ বিচ্ছেদ করা হলো,
বিবাহ বিচ্ছেদের ডিক্রি দিল, তারা যে আর স্বামী স্ত্রী নাই এটা শুধু মামলার পক্ষ না, বরং কি সবাই মানতে বাধ্য। বুঝতে পারছেন? তাহলে কয়টা আদালতের রায় জাজমেন্ট ইন রেম? কত ধারায় আছে? 41 ধারায়। এই যে দেখেন একটু পড়ি। তো 41 ধারার অধীন সেই সকল রায়কে গ্রহণযোগ্য করা হয়েছে যেগুলো বস্তুর বিরুদ্ধে রায়, বা আন্ডারলাইন করেন জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন রেম রে আরেকটা বিষয় বলে, সেটা কি বস্তুর বিরুদ্ধে রায়। জাজমেন্ট ইন রেম অর্থ হলো সুনির্দিষ্ট কোনো বিষয়ের বিরুদ্ধে রায়। বস্তুর বিরুদ্ধে রায় বা জাজমেন্ট ইন রেম হতে পারে যখন আবিষ্কার, মর্যাদা, সম্পত্তি সম্পর্কিত কোনো প্রশ্নে মীমাংসা করা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্থলে কোনো সম্পত্তির বিরুদ্ধে পরিচালিত কোনো মামলা বর্ণনা করে। যেমন অ্যাডমিরালটি মামলা জাহাজের মালিকের বিরুদ্ধে না হয়ে জাহাজের বিরুদ্ধে হয়। 41 ধারার অধীন জাজমেন্ট ইন রেম প্রাসঙ্গিক হওয়ার কারণে এই ধারার অধীন প্রবেট, বিবাহ, অ্যাডমিরালটি, দেউলিয়ার মামলার রায় শুধুমাত্র আন্ডারলাইন করবেন পক্ষদের উপর নয় বরং সকলের উপর বাধ্যকর। তিনটে স্টার দেন, এই লাইনটা বিবিআই। জাজমেন্ট ইন রেম শুধুমাত্র মামলার পক্ষগণের উপর না বরং কি সকলের উপর মানতে বাধ্যকর। আমরা পরের পেজে যদি দেখেন, কোন ব্যক্তি যে মামলার পক্ষ না সে মামলার সিদ্ধান্ত সাধারণত তার জন্য বাধ্যকর না। 41 ধারার অধীন জাজমেন্ট ইন রেম এই নিয়মের ব্যতিক্রম, কারণ জাজমেন্ট ইন রেম এর ক্ষেত্রে আদালতের রায় শুধুমাত্র যে পক্ষগণের উপর বাধ্যকর তা নয় বরং অন্যান্য সকলের জন্য বাধ্যকর যদি তারা উক্ত মামলা কি পক্ষ না। তাহলে রায় কয় প্রকার পীযূষ? পীযূষ, রায় কয় প্রকার? কি কি? কেউ বলেন না, না উনি বলতে দেন, বলেন 2 প্রকার কি কি? কি কি বলেন? লুৎফর সাহেব বলেন, রায় কয় প্রকার? জাজমেন্ট ইন রেম আর জাজমেন্ট ইন পার্সোনাম অর্থ কি? দুইটার পার্থক্য বলেন। লুৎফর সাহেব পারবেন না। কিবরিয়া সাহেব, জাজমেন্ট ইন রেম আর জাজমেন্ট ইন পার্সোনামের পার্থক্য কি? অত বিস্তারিত দরকার নাই, সংক্ষেপে বলে দেবেন। জাজমেন্ট ইন পার্সোনাম যে মামলার রায় শুধুমাত্র পক্ষগণের উপর বাধ্যকর, আর জাজমেন্ট ইন রেম মানে কি সকলের উপর বাধ্যকর। বুঝছেন? এখন দেখেন 41 ধারায় যে সকল আদালতের রায় প্রাসঙ্গিক, 41 ধারায় গোল দিবেন 4 শ্রেণীর এখতিয়ার প্রয়োগকারী আদালতের রায়কে চূড়ান্ত প্রমাণ হিসেবে, চূড়ান্ত প্রমাণ শব্দটা গোল দেন, কনক্লুসিভ প্রুফ বলে। 4টা আদালতের রায় রে কি বলে? কনক্লুসিভ প্রুফ। দেখেন বলছে প্রবেট বা উইল সংক্রান্ত, ম্যাট্রিমোনিয়াল বা কি বিবাহ সংক্রান্ত, অ্যাডমিরালটি বা কি নৌ চলাচল বিষয়ক, ইনসলভেন্সি জুরিডিকশন দেউলিয়াত্ব বিষয়ক। তাহলে কয়টা আদালতের রায় কনক্লুসিভ প্রুফ? 4টা আদালতের। এখন জেনে রাখা ভালো, তো দেখেন মাঝের টুক বাদ পড়া লাগবে না। দেখেন 41 ধারায় প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, দেউলিয়াত্ব বিষয়ক এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে গোল দিবেন চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা একটা উদাহরণ পড়ি, তারপরে ব্যাখ্যা দিই। দেখেন ক এবং খ এর মধ্যে সম্পাদিত বিবাহটি আদালত, ম্যাট্রিমোনিয়াল আদালত যখন পারিবারিক আদালত বাতিল বলে কি করে ঘোষণা করে, ক এবং খ যে এখন আর স্বামী এবং স্ত্রী না সেই সম্পর্কে আদালতের সিদ্ধান্ত হলো কি চূড়ান্ত প্রমাণ, এবং এই রায় শুধুমাত্র উক্ত পক্ষগণের উপর বাধ্যকর নয় বরং যে কোনো ব্যক্তির উপর বাধ্যকর এবং চূড়ান্ত প্রমাণ। বুঝছেন? এখন যদি কেউ বলেন স্যার চূড়ান্ত প্রমাণ কি, তাহলে আগের 40 ধারায় যে আমরা পড়লাম ওটা কি চূড়ান্ত প্রমাণ না? ভাই চূড়ান্ত প্রমাণ মানে হলো যে জিনিসকে আর খণ্ডানো যায় না, ভুল বলে প্রমাণ করা যায় না। অর্থাৎ এই 4টা আদালতের রায় যদি আপনি কোনো জায়গায় গিয়ে দেখান, অপর কোনো পক্ষ এসে এটাকে রিভার্ট করতে পারবে না, খণ্ডাইতে পারবে না। সে বলতে পারবে না যে ওনার এই রায় হলো প্রতারণা করে আনছে বা এই সেই করে আনছে। এই 4টা আদালতের রায় সকলে মানতে বাধ্য এবং চূড়ান্ত প্রমাণ, এটাকে কি করা যাবে না, খণ্ডন করা যাবে না। কিন্তু ওই যে 40 ধারায় যা পড়ছি যে পূর্ববর্তী আদালতের রায় যদি পরবর্তী মামলা এসে দেখান
তো এটা আবার কি করা যাবে, খণ্ডন করা যাবে। অপরপক্ষ বলতে পারে যে ওনার এই রায়টা প্রতারণা করে আনছে বা এই করছে সেই করছে। তাহলে 41 ধারায় যে 4টা আদালতের রায়, এগুলোরে কোনো পক্ষ চাইলেও কি করতে পারবে না, ভুল বলে প্রমাণ করতে পারবে না, মানে রিভার্ট করতে পারবে না। তাহলে কয়টা আদালতের রায় জাজমেন্ট ইন রেম? 4টা। এবং সেই সাথে সাথে কি বলেন, কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ মানে কি? চূড়ান্ত প্রমাণ। 42 ধারায় আসেন। জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় পাশে একটু লিখে রাখেন সংক্ষেপে যে জাজমেন্ট ইন রেম কিন্তু কনক্লুসিভ প্রুফ নয়। জাজমেন্ট ইন রেম, জাজমেন্ট ইন রেম কিন্তু কনক্লুসিভ প্রুফ নয়। নামাজ পড়ছেন? নামাজের বিরতি, তারপরে শুরু করি। আপনাদের এই লাইনটা কেটে যাবে, আমার জুমের ওই পেইড ভার্সন এক্সপায়ার্ড হয়ে গেছে। তো তো আবার ক্লাস শুরু হলে নতুন লিংক দেবো, নতুন লিংকে জয়েন করেন সবাই। দেখেন, ধারা 42 জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়, এবং পাশে আপনাদের লিখতে বলছিলাম যে জাজমেন্ট ইন রেম কিন্তু কনক্লুসিভ প্রুফ না। 41 ধারাটা জাজমেন্ট ইন রেম প্লাস কনক্লুসিভ প্রুফ। কিন্তু 42 ধারায় একটু পড়ি, দেখেন যে সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন। 42 ধারায় জনসংশ্লিষ্ট প্রকৃতির বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে। এখন প্রশ্ন হলো, স্যার জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় কি? জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় হলো যে এমন রায়, যে রায়ে বলা হয়েছে যে এই সম্পত্তির অধিকার সবার আছে, বা এই পথ দিয়ে হাঁটার অধিকার সবার আছে, বুঝছেন, এই পুকুরে গোসল করার অধিকার সবার আছে, এই ধরনের। ওই যে আমরা তামাদি আইনে গিয়ে পড়বো সুখাধিকার, সুখাধিকারের মামলার যে রায়গুলো দেয়, এই রায়গুলোকে বলা যায় জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। তো দেখেন, সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো রায়ের পক্ষ নয় এমন কোন ব্যক্তির ক্ষেত্রে উক্ত রায় বাধ্যকর হবে না। কিন্তু এই নিয়মের প্রথম ব্যতিক্রম আন্ডারলাইন করেন 41 ধারায়, এবং দ্বিতীয় ব্যতিক্রম সাক্ষ্য আইনের 42 ধারায় উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, একই পক্ষ হোক বা না হোক, একই পক্ষ হোক বা না হোক, জনসংশ্লিষ্ট প্রকৃতির বিষয় যেমন প্রথা, প্রেসক্রিপশন, অনুমতি সাপেক্ষে ব্যবহার অধিকার ইত্যাদি বিষয়ে আদালতের রায় কি? প্রাসঙ্গিক। একটু শুনেন, এই জায়গায় একটা উদাহরণ পড়বো, তার আগে আমি আপনাদের নাম নিয়ে উদাহরণ দিলে ভালো বুঝবেন। বেনজির সাহেবের বাসার উপর দিয়ে আমাদের বেল্লাল সাহেব হাঁটে। এখন বেনজির সাহেব বেল্লালকে নিষেধ করছে যে বেল্লাল তুমি আমার জায়গার উপর দিয়ে হাঁটবা না। তো তখন বেল্লাল সুখাধিকারের মামলা করে দিছে। সুখাধিকারের মামলা হলো, বেল্লাল আরজিতে লিখছে যে অনার, আমি বেনজির সাহেবের জমির উপর দিয়ে 20 বছর এর বেশি দিন যাবত হাঁটতেছি। তো যেহেতু আমার 20 বছর হাঁটা হয়ে গেছে, তো আমার এই জায়গা কি অর্জিত হয়েছে? সুখাধিকার অর্জিত হয়েছে। এবং এছাড়া পূর্বে এই পথে হাঁটা নিয়ে বেনজির সাহেব এবং ফেরদৌসের মধ্যে একটা মামলা ছিল। ওই মামলায় আদালত ডিক্রি দিছে যে বেনজির সাহেবের এই পথ দিয়ে হাঁটার অধিকার সবার আছে। তাহলে ওই ডিক্রি, ওই রায়টা এনে বেল্লাল দেখাচ্ছে যে ওনার এই যে দেখেন, আগের একটা মামলার রায় বলছে যে এই পথ দিয়ে হাঁটার অধিকার সবার আছে, প্লাস আমি এই জমির উপর দিয়ে অনবরত হাঁটতেছি কত বছর? 20 বছর। বুঝছেন? এখন এই যে পূর্ববর্তী মামলার যে রায়টা বিল্লাল দেখাইলো, এটা হলো জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। এটা প্রাসঙ্গিক কত ধারায়? 42 ধারায়। এটা আগের মামলার তো বিল্লাল পক্ষ ছিল না, কিন্তু তবুও এটা বিল্লালের সকলের উপর কি বাধ্যকর, কারণ এটা জাজমেন্ট ইন রেম, কিন্তু এটা কনক্লুসিভ প্রুফ না। অর্থাৎ বেনজির সাহেব যদি মনে করে এই রায়কে খণ্ডাতে পারে, তো যাদের বইতে নাই তারা হাহুতাশ করেন না, জাস্ট ভেবে নেন জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় কত ধারা? 42 ধারা। এটা জাজমেন্ট ইন রেম কিন্তু কনক্লুসিভ প্রুফ না। এই তো কথা।
উদাহরণ দেখেন, ক ক্ষয়ের বিরুদ্ধে তার জমিতে অনধিকার প্রবেশের কারণে মামলা করে। কি প্রবেশ? অনধিকার প্রবেশ। খ উক্ত জমিতে সাধারণ জনগণের চলাচলের অধিকার আছে বলে দাবি করে। খ বলছে যে এই জমির উপর দিয়ে সবার অধিকার আছে, ক এই দাবি অস্বীকার করছে। ক বলছে না না, সকলের অধিকার নাই। ক এবং গ এর মধ্যে উক্ত জমি নিয়ে পূর্বের কোনো এক মামলায় আদালত উক্ত জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে বলে ডিক্রি প্রদান করেছিল, এবং ওই মামলায় বাদী দেখাইছে, খ দেখাইছে যে এই যে দেখেন ইওর অনার, এই একই জমি নিয়ে ক আর গ এর মধ্যে একটা মামলা হয়েছিল, এবং ওই মামলায় যে ডিক্রি দিছিল সেখানে বলছিল এই জমির উপর দিয়ে সবার হাঁটার অধিকার আছে। আদালতের এই ডিক্রি বর্তমানে ক এবং খ এর মধ্যকার মামলায় প্রাসঙ্গিক হবে, কিন্তু এটা চলাচলের অধিকার আছে যে তার কি প্রমাণ না, চূড়ান্ত প্রমাণ না। বুঝছেন? তাহলে রেস জুডিকাটা কত ধারা? 40। চারটা আদালতের রায় জাজমেন্ট ইন রেম 41। জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় কত? 42। সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা ভিভিআই দেখেন, 3টে স্টার দেন। প্রিভিয়াস জাজমেন্ট রিলেভেন্ট টু বার এ সেকেন্ড সুট অর ট্রায়াল। অর আছে, অর এন্ড না, কিন্তু কি অর। ধারা সরি, এখানে 13 নম্বর প্রশ্নটা দেখেন, 13 নম্বর। সাক্ষ্য আইনের 41 ধারায় ড্যাশ শ্রেণীর আদালত কর্তৃক প্রদত্ত কোন ডিগ্রি চূড়ান্ত রায় বা আদেশ প্রাসঙ্গিক করা হয়েছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। 17 এখানে সর্বশেষ প্রশ্নটা দেখেন, 25 নাম্বার। কোন ধরনের রায়, আদেশ বা ডিক্রি সাক্ষ্য আইনের 44 ধারা অনুসারে প্রমাণ করা যেতে পারে? এখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক প্রদত্ত রায়, বা প্রতারণা বা যোগ সাজসক্রমে হাসিল করা হয়েছে এমন রায়। 3টে স্টার দেন, তারপর ব্যাখ্যা দিচ্ছি। এবং ডান সাইডে দেখেন ধারা 44 পাইছেন? আপনি আপনার বিরুদ্ধে একটা একতরফা ডিক্রি হয়েছে। এখন আপনি যে জমির যে বিষয় নিয়ে আপনার বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়েছে ওই বিষয় নিয়ে আবার আপনি মামলা করছেন। মামলা করার পরে ওই মামলার বাদী এসে দেখাইছে যে ইওর অনার, এই যে দেখেন এই বিষয় নিয়ে আগে একটা একতরফা ডিক্রি হয়ে গেছে। এখন আপনি বলতেছেন যে ইওর অনার, ওই আগের মামলায় কবে দায়ের করছে আমার বরাবর সমনও আসে নাই, কবে একতরফা ডিক্রি হয়েছে আমি জানিও না, আদালতের কর্মকর্তার মাধ্যমে যোগ সাজস করে আমার বিরুদ্ধে একতরফা ডিক্রি নিয়ে নিছে। এই যে উনি যে আদালতের রায়টা দেখালো, এই রায়টা প্রতারণা বা যোগ সাজস করে আনছে। এই বিষয়টা উনি প্রমাণ করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায় বলছে? 44 ধারা। অর্থাৎ কোন রায় যে আদালত দিছে তার দেওয়ার এখতিয়ার নাই, কোন রায় প্রতারণা করে আনা হয়েছে, এই বিষয়গুলা সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 44 ধারায়। মানে আপনি যখন কোন মামলার চলমান আছে, এইরকম চলমান মামলায় যদি অন্য কোনো মামলার রায় দেখান এবং আপনার যদি মনে হয় যে রায়টা দেখাইছে এই রায়টা হলো প্রতারণা করে আনছে, যে রায়টা আনছে এই রায়টা ওই আদালতের দেওয়ার এখতিয়ার নাই, তাহলে এই বিষয়গুলা আপনি আদালতের দৃষ্টিগোচরে আনতে পারেন এবং পরবর্তীতে আপনি প্রমাণ করতে পারবেন যে আসলেই এই রায়টা প্রতারণা করে আনা হয়েছে। সাক্ষ্য আইনের কত ধারায়? 44। তাহলে রেস জুডিকাটা 40। চারটা আদালতের রায় জাজমেন্ট ইন রেম কনক্লুসিভ প্রুফ 41। জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় 42। এটা জাজমেন্ট ইন রেম বাট কনক্লুসিভ প্রুফ না। আর কোন রায় প্রতারণা করে এখতিয়ার বহির্ভূতভাবে আদায় করা হয়েছে, এইগুলা প্রমাণ করা যেতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 44 ধারায়। বুঝছেন? চলে আসি আমরা পরের চ্যাপ্টারে। আসেন, কোন প্রশ্ন আছে অনলাইন অফলাইনে? এই যে আমরা 40 থেকে 44 ধারা, মাঝের 43 পড়ি নাই, এই 40 থেকে 44 নিয়ে অনলাইন অফলাইনে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলেন। যারা এই মুহূর্তে সামনে আছেন সবাই সিগনেচার শিটে সিগনেচার করেন, আর অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করেন, আপনাদের সময় দেওয়া হলো। স্যার 44 ধারাটা স্যার একটু ক্লিয়ার হয় না আর কি।
যে কোন ধরনের রায়, আদেশ বা ডিক্রি সাক্ষ্য আইনের 44 ধারা অনুসারে প্রমাণ করা যেতে পারে? স্যার বুঝতে পারি না আর কি স্যার, ক্লিয়ার মানে বুঝি না আর কি স্যার। আপনি তার মনে রাখেন প্রতারণামূলক রায় সম্পর্কে বলা হয়েছে 44 ধারা শেষ। আপনার একটা মামলার বিচার হচ্ছে, এখন ওই বিচারে আপনার অপর পক্ষ এসে একটা রায় দেখাইছে যে ওনার এই যে দেখেন ওনার বিরুদ্ধে এই টাইপের রায় একটা আছে, এখন আপনি ওই রায়রে বলতেছেন যে ওনার এই রায় প্রতারণা করে আনছে, এই রায়টা ঠিকঠাকভাবে নাই, এই কথাটাই বলা হয়েছে 44 ধারায়। আর 44 না বুঝলে সমস্যা নাই, 40 41 বিবিআই। 44 হলো আপনারা যারা 50 পেতে চান তার জন্য 44 জানার দরকার নাই, 50 যাদের জানা দরকার পাওয়া দরকার তারা 40 41 জানলেই হবে। আচ্ছা আসেন আমরা তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, opinion of third persons when relevant, গোল্ডেন বাম সাইডে 45 থেকে 51। তৃতীয় পক্ষের অভিমত প্রাসঙ্গিক, এটা সাক্ষ্য আইনের কত ধারা থেকে কত ধারায় বলেছে? 50 থেকে 51, সরি 45 থেকে 51। দেখেন একটা মামলায় যিনি মামলা দায়ের করে তাকে কি বলে? বাদী। দেওয়ানি মামলা যদি বলি, যার বিরুদ্ধে দায়ের করে তাকে কি বলে? বিবাদী। আর ফৌজদারি মামলা হলে দায়ের করে বাদী, যার বিরুদ্ধে দায়ের করে তারে কি বলে? আসামি। তাহলে একটা মামলায় সাধারণত বাদী সাক্ষ্য দেয়, বাদীর মানিত সাক্ষীরা সাক্ষ্য দেয়, বিবাদী সাক্ষ্য দেয়, বিবাদীর মানিত সাক্ষীরা সাক্ষ্য দেয়। তাহলে একটা মামলায় তো যারা সাক্ষী বা যারা পক্ষ তাদের কথাই আদালত বিবেচনায় নিয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা ওই মামলার ঘটনার সাথে জড়িত না তাদের কথাও আদালত বিবেচনায় নিতে পারে। এই তৃতীয় পক্ষরে বলে হলো এক্সপার্ট বা বিশেষজ্ঞ। কি বলেন? এক্সপার্ট বা বিশেষজ্ঞ। এখন এক্সপার্ট বা বিশেষজ্ঞ কেন দরকার হয়? ধরেন ফৌজদারি মামলায় একজন মারা গেছে, মার্ডার কেস হয়েছে, 302 এর মামলা। তাহলে 302 এ সে যে মার্ডার হয়েছে, কিভাবে মারা গেছে, তার সিভিল সার্জন মেডিকেল সার্টিফিকেট দিছে বা পোস্টমর্টেম রিপোর্ট আছে। তাহলে এই জায়গায় সিভিল সার্জন কি ওই মামলায় যিনি মারা গেছে তার আত্মীয়, যে আসামির আত্মীয়? না, তাহলে তিনি তো ওই মামলার কেউ না, কিন্তু উনি হচ্ছে এই জায়গা কি হিসেবে কাজ করতেছে? এক্সপার্ট। এক্ষেত্রে ওনার মতামত আদালত বিবেচনায় নিতে পারে। এই বিশেষজ্ঞ সম্পর্কে আদালত আলোচনা করছে সাক্ষ্য আইনের কত ধারাতে কত ধারায়? 45 থেকে 51। এই যে দেখেন, সাক্ষ্য হিসেবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা, ওপিনিয়ন এভিডেন্স পাইছেন? সাধারণত উপরে উপরে ভাই প্রথম লাইন, সাধারণত মামলার পক্ষরা যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি মামলার, আন্ডারলাইন করবেন, কোনো ব্যক্তি মামলার পক্ষ না হওয়ার পরেও বা মামলার পক্ষ দ্বারা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা না হলেও তার মতামত বা অভিমত মামলায় প্রাসঙ্গিক হতে পারে। অর্থাৎ যিনি ওই মামলার সরাসরি পক্ষ না, বাট তারপরেও তার অভিমত কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। তৃতীয় পক্ষের মতামত বা অভিমত কখন প্রাসঙ্গিক হবে তার সাক্ষ্য আইনের গোল দিবেন 45 থেকে 51 ধারা পর্যন্ত আলোচনা করেছে। কত থেকে কত ধারা? 45 থেকে 51। এবং তৃতীয় পক্ষের এই অভিমতকে অভিমত সাক্ষ্য বা ওপিনিয়ন এভিডেন্স বলে। যারা কোর্টে যান চেকের মামলায়, 406 420 এর মামলায় অনেক সময় যারা স্বাক্ষর করছে এক্সপার্টে পাঠায় যে আসলেই কি অমুকের স্বাক্ষর কি না। ওই যে এক্সপার্ট মানে কি বিশারদের কাছে পাঠাচ্ছে। এখন বিশারদ যে মতামত দিবে সেটা আবার আদালত মানতে কিন্তু বাধ্য না, মানতেও পারে নাও পারে। এখন আমরা চলে আসি ধারা 45, বিশারদের অভিমত। বিশারদ আর বিশেষজ্ঞ একই, এক্সপার্ট ওপিনিয়ন। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো মতামতকে সাক্ষ্য হিসেবে গ্রহণ না করা, কিন্তু সাক্ষ্য আইনের 45 ধারা এই নিয়মের একটি ব্যতিক্রম। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা 45 ধারাটি প্রতিস্থাপন করা হয়েছে। আন্ডারলাইন করবেন, নতুন ধারা অনুসারে নিম্নলিখিত গোল দেন 13টি ক্ষেত্রে। আগে ছিল 5টা, বর্তমানে হয়েছে কয়টা? 13টি ক্ষেত্রে বিশারদের মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টা ক্ষেত্র? 13টা। এই 13টা ক্ষেত্র কি কি দেখেন। 1 নাম্বার বিদেশি আইন, ফরেন ল, আছে আপনার বইতে। 2 নাম্বার বিজ্ঞান বা সায়েন্স।
3 নাম্বার শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স। 4 নাম্বার ডিজিটাল রেকর্ড। 5 নাম্বার চারুকলা বা আর্ট। পাইছেন? এরপরে যে 6 নাম্বার নিম্নলিখিত বিষয় শনাক্তকরণের প্রশ্নে না, 6 নাম্বার কেটে দেন। 6 নাম্বার কেটে এই যে 6 নাম্বারটা কাটেন, 6 নাম্বারটা কাটেন। 6 নাম্বারটা কেটে এই যে হস্তলিপি বা হাতের লেখা, এর বাম পাশে লেখেন 6। হস্তলিপি বা হাতের লেখা এর বাম পাশে কত? 6। পাইছেন? আঙ্গুলের ছাপ বা টিপ সই এর বাম পাশে কত লিখবেন? 7। ফিঙ্গার ইমপ্রেশন। পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট এর পাশে 8। তালুর ছাপ পাম ইমপ্রেশন এর পাশে 9 লিখছেন। চোখের কনিনিকার ছাপ আইরিশ ইমপ্রেশন এর পাশে 10। টাইপরাইটিং এর পাশে লিখবেন কত বলেন? 11। ট্রেড বা টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার এর পাশে কত লিখবেন? 12। আর ব্যক্তি বা প্রাণীর পরিচিতি এর বাম পাশে কত লিখবেন? 13। এখন কেন এই ভুল উনি করে আমি জানি না, উনি ওই জায়গায় লেখছে 13টা। এখন যারা পীযূষের মতো কম বুঝে তারা দেখবে যে ওই জায়গায় লেখা 13 কিন্তু খুঁজে হয়তো 8টা, আর বাকিগুলো কোন জায়গায় গেল? বুঝতে পারছেন? বুঝি নাই। কয় নাম্বার আপনার বইতে? 5 নাম্বারে তো যে আপনার পুরাতন বই। আচ্ছা, আপনি একজনেরটা দেখে ওই 13টা লিখে নিয়েন। তাহলে আগে ছিল কয়টা? 5টা। এখন কয়টা? 13টা। এখন আপনি এই 13টা বেশ কয়েকবার রিডিং করবেন, মুখস্থ করার দরকার নাই। জাস্ট দেখবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই ধরনের, যে নিম্নের কোন ক্ষেত্রে বিশারদের মতামত দেওয়া যায়, কোন ক্ষেত্রে বিশারদের মতামত দেওয়া যায় না। তাহলে বিদেশি আইন, বিজ্ঞান, শরীর সম্বন্ধীয়, ডিজিটাল রেকর্ড, চারুকলা, হস্তলিপি বা হাতের লেখা, আঙ্গুলের ছাপ বা টিপসই। হস্তলিপি বা হাতের লেখা আর আঙ্গুলের ছাপ কিন্তু এক জিনিস না। হস্তলিপি মানে হাত দিয়ে লিখছি, আর টিপসই তো এই যে। তাহলে বিশারদ মতামত দিতে পারে কয়টা ক্ষেত্রে বলেন? 13টা ক্ষেত্রে। এবং দেখেন নিচে দেখেন, উপরে উল্লেখিত বিষয়ে যে সকল ব্যক্তি বিশেষ পারদর্শী তাদের অভিমত আদালত গ্রহণ করতে পারে এবং সেই অভিমত প্রাসঙ্গিক হবে। তাদের এই অভিমতকে বিশারদের মতামত বা এক্সপার্ট অপিনিয়ন বলা হয়। মেডিকেল রিপোর্ট, পলিগ্রাফ টেস্ট, রাসায়নিক উপাদান সম্পর্কে রাসায়নিক পরীক্ষার মতামত ইত্যাদি বিশারদের মতামত হিসেবে প্রাসঙ্গিক হবে। আর এই জায়গা পড়বো না, আর বাদ। তাহলে আমি মনে রাখবো বিশারদের মতামত 45 ধারায় কয়টা ক্ষেত্রে? 13টা ক্ষেত্রে। পরের পেজে চলে আসেন। এ বি কে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে, বিষয় লেখছে, কি হবে? বিষ। আপনারা কয়দিন পরে আমার বিরুদ্ধে এই উদাহরণ দেবেন যে উনি আমাকে সাক্ষ্য আইন বিষয় প্রয়োগের মাধ্যমে হত্যা করছে, বিষয় লেখছে। বিষয় দেওয়া নিয়ে এগুলো পড়তে যায়, দেখা গেলো মারা গেছেন আপনারা, যে এত বড় আর ভাল লাগে না। এ বি কে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করছে, যে বিষয় প্রয়োগ লেখছে। আবার হবে কি, যে বিষ প্রয়োগের দ্বারা বি মৃত্যুবরণ করেছে বলে মনে করা হচ্ছে, সেই বিষক্রিয়ার কারণে সৃষ্ট লক্ষণ সমূহের বিষয়ে বিশারদের মতামত কত ধারায় প্রাসঙ্গিক? 45। যারা বিষ নিয়ে এক্সপার্ট তাদের কাছে যাবে যে এটা কি কি বিষ, তাহলে তার মতামত প্রাসঙ্গিক কত ধারায়? 45। তাহলে বিষয়ের কি বিষ লেখছেন সবাই? আর শেষের বিষয় লক্ষণ সমূহের বিষয়ে ওইটা আবার বিষ লেখেন না। কজন হয়েছে? জেনে রাখা ভালো। দেখেন, সাক্ষ্য আইনের 45 ধারায় বিশারদ অভিমতকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। 45 ধারার অধীন বিশারদের মতামত গ্রহণ করা বা না করা আদালতের জন্য গোল্ডেন বিবেচনামূলক। কি মূলক? অর্থাৎ বিশারদের মতামত আদালতের জন্য বাধ্যকর না। আপনি বিশারদের মতামত দিতেই পারেন, কিন্তু গ্রহণযোগ্য হবে কি হবে না কার ক্ষমতা? আদালতের। তারপরে টান্ডার লাইন করেন, 45 ধারার অধীন বিশারদের মতামত চূড়ান্ত প্রমাণ না।
নট এ কনক্লুসিভ প্রুফ, কিন্তু অনুসমর্থন প্রকৃতির, ইনকরবোরেটিভ ইন নেচার, অর্থাৎ অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে। অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে আদালত কি নিতে পারে? সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আমার মনে রাখবেন ভাই যে 45 ধারায় কয়টা ক্ষেত্রে এটা গ্রহণ করা কি বাধ্যতামূলক না বিবেচনামূলক? বিগত বছর প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর অনুযায়ী বিশারদের মতামত আদালতের উপর কি বিবেচনামূলক। আচ্ছা, এরপরে আসি আমরা, দেখেন শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত, আন্ডারলাইন করেন। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত, অপিনিয়ন অফ এক্সপার্টস অন ফিজিক্যাল অর ফরেনসিক এভিডেন্স, ধারা কত বলছে দেখেন, 45 ক। ফরেনসিক সাক্ষ্য কাকে বলে বলেন তো, মনে আছে? নাইম গাজী, ফরেনসিক সাক্ষ্য কাকে বলে? জানেন আপনি কিন্তু বলতে পারতেছেন না। এই মিলন সাহেব, ফরেনসিক সাক্ষ্য কাকে বলে বলেন? স্যার মেডিকেলের যে রিপোর্ট, হ্যাঁ, মেডিকেলের যে রিপোর্ট গুলো দেয় নাকি জি স্যার, মানুষ, ডিএনএ রিপোর্ট, রক্ত, বীর্য, চুল, এই যে বিভিন্ন মানব দেহ সংক্রান্ত যে রিপোর্ট গুলো, সেটারই কি বলে? ফরেনসিক সাক্ষ্য। তাহলে ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত দেখেন, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে কোন সাক্ষী বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দিতে কি কি শর্ত পূরণ করবে, সেটাই 45 ক ধারায় আলোচনা করা হয়েছে। মানে কোন সাক্ষী যখন ওই ডাক্তার আসবে ফরেনসিক সাক্ষ্য বিষয়ে, সে আদালতে উপস্থিত হবে না, মানে যে রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে ওই ডাক্তাররা কিন্তু আবার ওই মামলায় সাক্ষী হিসেবে ডাকা হয়, জানেন? এই যে যিনি এক্সপার্ট মতামত দিলেন, উনি তো এক্সপার্ট দিয়ে যে খালাস হয়েছে তা না, ওনারে একসময় আদালতে এসে কি সাক্ষ্য দিতে হবে। এখন উনি যখন সাক্ষ্য দিতে আসবে, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে, আন্ডারলাইন করেন, আদালতের অনুমতি গ্রহণ করবে। অবশ্যই কি লাগবে? আদালতের অনুমতি লাগবে। আর আন্ডারলাইন করবেন, তার বিশেষজ্ঞ প্রতিবেদন বা মতামতের কপি সকল পক্ষকে সরবরাহ করবে। ওই মামলার যত পক্ষ আছে সবাইরে উনি যে বিষয়ে মতামত দিছে এই বিষয় সম্পর্কে সকলকে কি করবে? অবগত করবে। বুঝছেন? তাহলে 45 ধারায় বলছে এক্সপার্ট অপিনিয়ন নেওয়া যেতে পারে কয়টা ক্ষেত্রে? 13টি ক্ষেত্রে। আর ফরেনসিক সাক্ষ্য বিষয়ে যিনি সাক্ষ্য দিতে আসবে তার কি কি শর্তাবলী পূরণ করা লাগবে এটা বলছে কততে? 45 ক। 45 ক। আমরা চলে আসি ধারা 47, হস্তলিপি বা লেখা সম্পর্কে যখন প্রাসঙ্গিক, ওপিনিয়ন অ্যাজ টু হ্যান্ড রাইটিং হোয়েন রিলেভেন্ট। অনেকের মনে এই জায়গা, যারা বেশি কৌতূহল তারা মনে মনে প্রশ্ন আসতেছে, 46 পড়বো না আমরা? 46 যা বাদ দিছি তা পড়ার দরকার নাই, এগুলো যদি পড়তে আপনি চানই নিজ দায়িত্বে পড়ে নিয়ে দেখেন। হস্তলিপি বা হাতের লেখা সম্পর্কে অভিমত, অ্যাকচুয়ালি এখানে অভিমত না, হাতের লেখা সম্পর্কে যখন প্রশ্ন উঠছে তখন আপনার হাতের লেখা সম্পর্কে যারা পরিচিত তাদের মতামত প্রাসঙ্গিক 47 ধারায়। ধরেন প্রশ্ন উঠছে এটা কি সানজিদার হাতের লেখা কিনা। এখন সানজিদা উনি কাজ করেন যে চেম্বারে, ওনার সিনিয়র বা ওনার যারা সহকর্মী আছে তারা তো ওনার হাতের লেখা চিনে, তখন আদালত ওনার সহকর্মীদের বা ওনার স্যাররে ডেকে বলতে পারে যে দেখেন তো এটা সানজিদার হাতের লেখা কিনা। এটা প্রাসঙ্গিক কত ধারায়? 47। এই যে দেখেন, একটি দলিল কোনো ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সেই সম্পর্কে আদালতকে যখন কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন যে ব্যক্তির দ্বারা সেটা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হয় সেই ব্যক্তির দ্বারা উহা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বা হয় নাই এই মর্মে উক্ত ব্যক্তির হস্তলিপির সাথে গোল দিবেন। পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক। কি লোক? পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক। তাহলে আমি একটু আপনাদের এই জায়গা যারা আছেন একটু জিজ্ঞাসা করি, পীযুষ আছেন? পীযুষ না চলে গেছেন? পীযুষ কো আছে? বই খাতা আছে? দাওয়াত তো এই সময় হওয়ার কথা না। পীযুষ ওই আখিনুরের বিপদে ফেলাই চলে গেছে। আখিনুরের দিন, আখিনুর
45 ধারা 47 ধারার মধ্যে পার্থক্য কি? স্যার স্বামী আপনারা আবার ভালোভাবে একটু বলি, 45 ধারাও হাতের লেখার কথা বলা আছে, 47-এও হাতের লেখার কথা বলা আছে। এখন দুইটা ধারা কি এক কিনা? স্যার দুইটা ধারার ভিতর 45 ধারা হচ্ছে হলে বিশেষজ্ঞ যেসব অভিমত আছে আর কি হাতের লেখা সম্পর্কে, এই হাতের লেখা সম্পর্কে 45 ধারা সম্পর্কে বলছে। আর 45 47? 47ও একটু দেখতে হবে। দেখে বলতে হবে। লুৎফর সাহেব রে দেন, লুৎফর সাহেব, লুৎফর সাহেব রে দেন। স্যার বিশারদের মতামত সম্পর্কে প্রাসঙ্গিক হলো 45 ধারা। বিশারদ হচ্ছে যারা এই সম্পর্কে এক্সপার্ট, দক্ষ, তাদের মতামত হলো 45 ধারায় প্রাসঙ্গিক। আর 47? আর এই 47 ধারা হলো হস্তলিপি। স্যার আমি একটা জিনিস এখন লিখছি, আমি মারা গেছি কি আমি হারাই গেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমার এই লেখার সাথে তুলনা করে যেটা হবে সেটি হলো হস্তলিপির সাথে প্রাসঙ্গিক 47 ধারায়। বলো না ব্যাখ্যা এই আফরোজা বুঝাই দিবেন, দেন ওনার মাথা নাড়াচ্ছে, দেন ওনার দেন। বলেন বলেন। স্যার আমি আমার হাতের লেখা যারা জানে, যারা চেনে, পরিচিতি, তারা যে মতামতটা দেবে সেটা প্রাসঙ্গিক। সেটা কততে? 47 ধারা। আর 45? আর 45 তো বিশারদ মানে অভিজ্ঞ লোকদের তাদের প্রশ্ন উঠছে এটা আফরোজার হাতের লেখা কিনা, তাহলে আদালত যদি ওনার হাতের লেখা টেস্ট পরীক্ষা করার জন্য এক্সপার্টের কাছে পাঠাইছে, ওটা হলো 45। 45। আর উনি উনার হাতের লেখা সম্পর্কে যারা পরিচিত তাদেরকে ডাকছে, যে এটা বলেন এটা অমুকের হাতের লেখা কিনা, এটা কত? 47। আপনাদের গত 2 ক্লাস আগে পড়াইছিলাম যে কোনো হাতের লেখা বা টিপসই বা কোনো সিল এগুলা প্রমাণের জন্য আদালতের হাতে বেশ কয়েকটা পদ্ধতি আছে। একটার সাথে আর একটার তুলনা করে সিদ্ধান্ত নেয় 73 দ্বারা। আদালত স্বয়ং সামনে এসে লিখতে বলে কত? 67। এক্সপার্টের কাছে পাঠায় কত? 45। আর পরিচিত লোকের অভিমত হাতের লেখার ব্যাপারে 47। আচ্ছা আমরা জেনে রাখা ভালো, দেখি দেখেন হস্তলেখা। হস্তলেখা এখন আবার কেউ জিজ্ঞেস করে না, স্যার হস্তলেখা আর হাতের লেখা কি এক? এক কিন্তু জানেন, ওই যে জিজ্ঞেস করে অনেকে, স্যার কারাবাস আর কারাদণ্ড কি এক? একই। ইংরেজিতে বলে ইমপ্রিজনমেন্ট, কারাবাসও যা কারাদণ্ড তাই। তাহলে হস্তলেখা শনাক্তকরণের জন্য বিশারদের মতামত নেওয়া হয় কত ধারায়? 45 ধারায়। কোনো হাতে লেখা বা স্বাক্ষর কোনো ব্যক্তি কর্তৃক করা হয়েছে সেটা শনাক্ত করতে উক্ত হাতে লেখা বা স্বাক্ষরের সাথে পরিচিত ব্যক্তির মতামত নেওয়া হয় কত ধারায়? 47 ধারায়। 47 ধারায় আন্ডারলাইন করবেন, বিশারদ হওয়ার প্রয়োজন নাই, বরং হাতে লেখা বা স্বাক্ষরের সাথে পরিচিত হলেই মতামত কি হবে? প্রাসঙ্গিক হবে। তারপরে দেখেন, আচ্ছা দরকার নাই 47 ক দিয়ে দরকার নাই, আমরা বিগত বছরের প্রশ্নে আসেন। এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারা মতে হস্তলেখা সম্পর্কে বিশারদের অভিমত? এটা বললেন তো বিশারদের অভিমত। অ্যাকচুয়ালি এর ভিতরে উত্তর নাই, বিশারদ হইলে কত ধারা আসবে? 45, 50, 47, 42, 48। তাহলে এই জায়গায় উত্তর কোনটা কাছাকাছি হয়? 47। তাহলে উত্তর হবে কত? 47। মানে উত্তর যদি কাউন্ট করতেই হয় তাহলে কত? 47। এখন যদি কেউ প্রশ্ন করেন স্যার এই জায়গাতে উত্তর নাই, এক্সাক্ট উত্তর কি হবে? এটা যারা পরীক্ষা নিচ্ছে তারা ভালো জানে। আর তারা যদি মনে করে যে এটা সবচেয়ে কাছাকাছি যে উত্তর সেটা নিব, তাইলে উত্তর হবে কত? 47। ধন্যবাদ। আমাদের মাগরিবের আজান দিয়েছে, নামাজ শেষে আবার আমরা পড়া শুরু করব এবং আজকে আপনাদের 40 মার্কের ক্লাস টেস্ট আছে। আমি আবার নতুন করে লিংক দিব ক্লাস শেষে, মানে সরি নামাজ শেষে লিংক দিব, তখন আবার সবাই জয়েন করেন। আমরা আসবো ধারা 48, অধিকার প্রথার অস্তিত্ব সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। আন্ডারলাইন করেন, অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। দেখেন, এক অধিকার প্রথা
এই 48 ধারা ছাড়া আমরা অধিকার প্রথা এর আগে আরো 3টা ধারাই পাইছি। 13 ধারায় আছে অধিকার প্রথা, 32-এর 4-এ আছে অধিকার প্রথা, 32-এর 7-এ আছে অধিকার প্রথা। এখন আগে 13 ধারার কথা পড়ে যাই। 32 ধারায় যে অধিকার প্রথা, এই দিনেশ 32 ধারায় যে অধিকার প্রথা আছে, 32-এর 4-এ আর 32-এর 7-এ অধিকার প্রথা সম্পর্কে যিনি জানতো তিনি হয় মারা গেছে, হারায় গেছে, অথবা কি খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, এরকম কোন ব্যক্তি নাকি? ওই যে প্রশ্ন উঠছে যে অমুক গ্রামের এই কূপ থেকে পানি খাবার অধিকার সকলের আছে কিনা। এখন যে লোক জানতো সে বিভিন্ন লোকের কাছে বলে গেছে বা বই লিখে গেছে, সে আর এখন জীবিত তাই। এটা হলো 32-এর 4 আর 32-এর 7। এখন 48 ধারার অধিকার প্রথা কি দেখেন, একটু পড়ি। ওপিনিয়ন অ্যাজ টু এক্সিস্টেন্স অফ রাইট অর কাস্টম হোয়েন রেলিভেন্ট। কোন অধিকার বা প্রথার অস্তিত্ব থাকলে সেই সম্পর্কে গোল দিবেন যাদের জানা স্বাভাবিক। এটা গোল দেন, যাদের জানা স্বাভাবিক তাদের 48 ধারায়, তাদের অভিমত কত ধারায় প্রাসঙ্গিক? 48 ধারায়। এখন 32 মানে হলো ওই 4 শ্রেণীর ব্যক্তি নাকি? আর এই 48 ধারায় ওই 4 শ্রেণীর ব্যক্তি হতেও পারে, নাও পারে। ধরেন সে জীবিত, আমার গ্রামের কূপের পানি খাবার অধিকার আছে কিনা, যারা গ্রামবাসী তাদেরই তো জানা স্বাভাবিক, নাকি পাশে গ্রামের লোকের জানা স্বাভাবিক? যারা গ্রামবাসী তাদের জানা স্বাভাবিক। তাহলে যাদের জানা স্বাভাবিক তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধারায়? 48 ধারায়। এই যে দেখেন, কোন নির্দিষ্ট গ্রামের বাসিন্দাদের কোন নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করে অধিকার সম্পর্কে উক্ত গ্রামের মানুষের মতামত কত ধারায় প্রাসঙ্গিক? 48 ধারায়। একটু 4টা ধারার অধিকার প্রথা, যদিও আপনাদের জন্য যারা বুঝেন না তারা এই জিনিস বোঝার দরকার নাই, যারা একটু বুঝেন তারা মাথায় রাখবেন। শুনেন, না বুঝলেও সমস্যা নাই, কিন্তু আমার দায়িত্ব বলা। 32-এর 4 আর 7-এ যে অধিকার প্রথা, যারা জানে তারা মারা গেছে, হারাই গেছে, অথবা আনার সময় ব্যয় সাপেক্ষ অথবা অক্ষম নাকি? 32 মানে 4 শ্রেণীর ব্যক্তি। আর 48-এ যিনি, তিনি যাদের জানা স্বাভাবিক, মানে উনি গ্রামের বাসিন্দা, অধিকার প্রথা সম্পর্কে সকলের কিন্তু জানা স্বাভাবিক না। আপনার বাড়ির পাশে কোন রাস্তা দিয়ে হাঁটার অধিকার আছে কিনা এটা আপনার জানা স্বাভাবিক, কিন্তু 100 মাইল দূরের কোন গ্রামের মানুষের কিন্তু জানা স্বাভাবিক না। তাহলে যে অধিকার প্রথা সম্পর্কে যাদের জানা স্বাভাবিক তাদের অভিমত কত ধারায় প্রাসঙ্গিক? অধিকার রিলেটেড 48। বুঝেন কিনা? 32 আর 48 পার্থক্য বুঝেন? 32 হইতে হলে মারা যাইতে হবে, হারাই যাইতে হবে, অক্ষম হইতে হবে, সময় ব্যয় সাপেক্ষ। আর 48 হইতে হলে যাদের জানা স্বাভাবিক। আর 32, 48-এ যা যা আছে প্লাস অন্য যদি কিছু থাকে, সকল অধিকার প্রথা প্রাসঙ্গিক 13 ধারায়। কত ধারায়? জীবিত হোক, মৃত হোক, আত্মরা হোক, যা হোক, সব যাদের জানা স্বাভাবিক হোক, যাদের জানা অস্বাভাবিক হোক, সব কিছু প্রাসঙ্গিক কত ধারায়? 13 ধারায়। তাহলে অধিকার প্রথা রিলেটেড কোন ধারার ব্যাপ্তি সবচেয়ে বেশি বলে? কোন ধারায় সবকিছু কভার করে? কত? 13। আর 32-এ তো 4 শ্রেণীর ব্যক্তি, আর 48 হইলে যাদের কি জানা স্বাভাবিক। এখন তাহলে আপনি বুঝবেন কিভাবে? যদি বলে যে অধিকার প্রথা সম্পর্কে যাদের জানা স্বাভাবিক, তাহলে কত? 48। মারা গেছে, হারাই গেছে হইলে কত? 32। আর অধিকার বা প্রথা রিলেটেড যাবতীয় যা যা আছে সব কিছু প্রাসঙ্গিক কত? 13। আসেন আমরা 49-এ আসি। ধারা 49, রীতিনীতি মতবাদ বা বিশ্বাস সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। কি কি বলেন? রীতিনীতি মতবাদ বা বিশ্বাস সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক। একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, ওপিনিয়ন অ্যাজ টু ইউজেস, টেনেটস এটসেট্রা হোয়েন রিলেভেন্ট। 49 ধারায় রীতিনীতি মতবাদ বিশ্বাস ইত্যাদি প্রাসঙ্গিক করা হয়েছে। 49 ধারায় গোল দিবেন 3টি বিষয়ে। কয়টি বিষয়? 3টি বিষয়ে মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। 1 নাম্বার, কোন জনগোষ্ঠী বা পরিবারের রীতিনীতি এবং বিশ্বাস বা মতবাদ। ভাই প্রশ্ন উঠছে, আপনারা যারা হিন্দু আইন পড়ছেন, যখন এলএলবি তে পড়ছেন, ওই মামলা পড়ছেন কিনা, যে একমাত্র পুত্ররে দত্তক দেওয়া যায় কিনা, বা প্রশ্ন উঠছে বিধবা বিবাহ করা যাবে। তাহলে এই রিলেটেড মামলায় ওই বিষয়ে, ওই রীতিনীতি সম্পর্কে বা ওই মতবাদ সম্পর্কে যারা জানে
তাদের মতামত প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 49 দাঁড়ায়। তারা ওই বিষয়ে এক্সপার্ট, যে জানে যে একমাত্র পুত্রেও দত্তক দেওয়া যায়, ধর্মীয় ওই বিষয় কি পারদর্শী, তাহলে তাদের মতামত প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 49 দাঁড়ায়। এই যে দেখেন, ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ব্যবস্থাপনা কোন বিশেষ জেলা বা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ। বিশেষ জেলা বা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ। তাহলে আপনি জাস্ট টাইটেলটা মনে রাখেন। অধিকার প্রথা হইলে কত? 48। হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তি হইলে কত? 47। অভিমত, বিশেষজ্ঞের অভিমত কত? 45। রীতিনীতি মতবাদ সম্পর্কে যারা জানে এটা কত? 49। কত? 49। আমরা চলে আসি 50-এ। আসেন ধারা 50। আবার দিনেশ ধরা পড়ে যাবে না। দেখেন ধারা 50, সম্পর্ক বিষয়ে মতামত যখন প্রাসঙ্গিক। সম্পর্ক বললেন, সম্পর্ক, সম্পর্ক বিষয়ে মতামত যখন প্রাসঙ্গিক। ওপিনিয়ন অন রিলেশনশিপ হোয়েন রিলেভেন্ট। গতকাল আমরা 32-4 আর 32-এর 5 আর 32-এর 6 দিনে এসে মেরে ফেলছিলাম, অথবা দিনে এসে পাঠাইছিলাম কোথায়? ভারতে, মনে আছে? কিন্তু আজকে এই দিনেশের উনি প্রায় একজন মহিলাকে নিয়ে এই আমাদের বেনজি সাহেবের বাসায় যায় এবং বেনজি সাহেবরে বলছে যে এ হলো তোর আর এক কাকি। ঠিক আছে, আসলেও কাকি, বিধিসম্মত ভাবে ধর্মীয় রীতিনীতি অনুসারে বিবাহ করছে। এখন ভবিষ্যৎ, কিন্তু বেনজি সাহেব ছাড়া আর কেউ জানেন। এখন ভবিষ্যতে ওই মহিলা দিনেশ অস্বীকার করতেছে বা ওই বিবাহ বৈধ কিনা এটা নিয়ে মামলা হয়েছে। তাহলে দিনেশের সম্পর্ক সম্পর্কে অবগত ছিল কে? বেনজির সাহেব। তাহলে এই ক্ষেত্রে বেনজির সাহেবের মতামত প্রাসঙ্গিক কত ধারায়? 50 ধারায়। এই যে দেখেন 50 ধারা। এই জায়গায় ওনার মারা যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, গোপালগঞ্জ থাকলেই হবে। দেখেন 50 ধারায় সম্পর্ক সম্বন্ধে মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। যেমন প্রশ্ন হলো, এই যে দেখেন, ক এবং খ বিবাহিত কিনা। দেখছেন, ক এবং খ বিবাহিত কিনা। যে সকল ঘটনা প্রকাশ করে যে ক ও খ এর বন্ধুরা ক ও খ কে স্বামী স্ত্রী হিসেবে গণ্য করত, সেই সকল বিষয়ে 50 ধারায় কি প্রাসঙ্গিক। মানে ক ও খ বিবাহিত কিনা প্রশ্ন উঠছে। এখন ক ও খ এর বন্ধুরা অনেক আগে থেকেই জানতো যে এরা তো স্বামী স্ত্রী হিসেবে আচার আচরণ করে। তাহলে এই বন্ধু বান্ধবের মানে যে বক্তব্য, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 50 ধারায়। তাহলে যদি বলে সম্পর্ক সম্পর্কে মতবাদ 50, রীতিনীতি হইলে 49, অধিকার প্রথা হইলে 48, হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তি 47, আর বিশেষজ্ঞের মতামত 13টা ক্ষেত্রে কত? 45। টাইটেল মনে রাখতে হবে। তো এখানে জেনে রাখা ভালো, তো একটা কথা আছে, এই কথাটা আপনাদের পুরাতন বইতে নাই, এটা একটু দেখেন। সাক্ষ্য আইনের 50 ধারার অধীন মতামত আন্ডারলাইন করবেন। ডিভোর্স অ্যাক্টের অধীন কার্যধারার কোন বিবাহ, বা আন্ডারলাইন করবেন দণ্ডবিধির 494, 495, 497, 498 ধারার কোন মামলার বিবাহ প্রমাণের জন্য যথেষ্ট হবে না। অর্থাৎ মামলা যদি হয় 494 ধারা আছে দ্বিগামিতা বাইগামী, 495-তে আছে হলে আপনি পূর্বের বিয়ে গোপন করে বিবাহ করছেন, 497-তে আছে অ্যাডাল্টারি ব্যভিচার, 498-তে আছে বিবাহিত নারীকে ফুসলিয়ে দিয়ে যাওয়া। এই সকল মামলার ক্ষেত্রে 50 ধারায় যারা জানে তাদের প্রাসঙ্গিক হবে না। তাহলে 50 ধারায় যাদের মতামত সম্পর্কে যারা জানে, সম্পর্ক বিষয়ে যারা জানে, তাদের এই মতামত ডিভোর্সের কোন মামলায় আর দণ্ডবিধি 494, 495, 497, 498 মামলায় প্রাসঙ্গিক হবে না। বিবিআই যাদের বইতে নাই তারা আশেপাশের বই থেকে ক্লাস শেষে একটু লিখে নেবেন এই কথাটা। পুরো নতুন বই কেনার প্রয়োজন নাই। তাহলে আবার আমরা একটু মুখে মুখে মিলাই আসেন। বিশারদের মতামত 45, হাতের লেখা সম্পর্কে যারা পরিচিত 47, অধিকার প্রথা 48, রীতিনীতি মতবাদ 49, আর সম্পর্ক বিষয়ে যারা জানে 50। সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন। সাক্ষ্য আইনের 45 ধারায় কয়টি ক্ষেত্রে বিশারদের মতামত প্রাসঙ্গিক করা হয়েছে? কয়টা ক্ষেত্রে? 13টা। 6-7 বিবিআই।
এই ধরনের প্রশ্ন আসবে 6 নম্বরের মতো। সাক্ষ্য আইনের 45 ধারায় নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিশারদের মতামত প্রাসঙ্গিক না? বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, দেশীয় আইনের প্রশ্নে। দেশীয় আইনের কথা কি ওখানে আছে? নাই। 7 নাম্বার দেখেন, ককে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে এই সংক্রান্ত কার মতামত প্রাসঙ্গিক হিসেবে আদালত আমল নিতে পারে? কার? বিশারদ। বিশারদের বাড়ি কোথায়? 7। 10 নাম্বার, 14, 17 দেখেন, পোস্টমর্টেম রিপোর্ট সাক্ষ্য আইনের কত ধারায় প্রাসঙ্গিক? 45। বইতে না থাকলে সমস্যা নাই, পারবেন। 18, 19, 19, 21, 25 নাম্বার ভিভিআই দেখেন, সাক্ষ্য আইনের 50 ধারার অধীন মতামত নিম্নলিখিত কোনটি প্রমাণের জন্য যথেষ্ট হবে না? ডিভোর্স অ্যাক্টের অধীন কার্যধারায় কোনো বিবাহ, দণ্ডবিধি 494, 495, 497, 498 ধারার অধীন কোন মামলার বিবাহ, নাকি? উত্তর কি? ক এবং খ। কোন প্রশ্ন আছে কারো? 45 থেকে 50 পর্যন্ত অনলাইনে প্রশ্ন থাকলে হাত তোলেন, আর আমার সামনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করেন, লজ্জার কিছু নাই, বলেন, আমি উত্তর দিব। শান্ত সাহেব, কি প্রশ্ন আছে বলেন? প্রশ্নটা আছে, লজ্জায় করতেছেন না, দেন ওনার মাইক্রোফোনটা দেন, প্রশ্ন করেন। দেই, এই শুনেন, যখন একজন প্রশ্ন করবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বলেন, জোরে বলেন। স্যার, শারীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে যে বিশারদের যে অভিমত এর এক্সপার্ট অপিনিয়ন দিয়ে এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় প্রাসঙ্গিক? এখানে যে 45 যে ধারা স্যার, এখানে যে 45 ক ধারায় হলো না কেন? হলো না কেন সেইটার জন্য জি। স্যার। ধন্যবাদ। উনি জিজ্ঞেস করছে যে শরীর সম্পর্কিত যে বিশারদের মতামত, এটা 45 ধারা লেখছে কেন? এটা 45 ক হলো না কেন? ওনার উত্তর কেউ দিতে পারবেন? আপনারা যারা জায়গা আছেন পারবেন কেউ? উনি যে প্রশ্ন করছে, না পারলে তো আমি দিব, কিন্তু ওনার প্রশ্ন কি আপনার বুঝতেন কিনা? কত নম্বর প্রশ্ন? এটা 10 নম্বর। দেখেন 10 নাম্বার, দেখেন আমরা তো প্রশ্ন। আচ্ছা, দেন ওই রকিবুলের কাছে দেন, রকিবুলের কাছে মাইক্রোফোন দেন। স্যার 45 দ্বারা সামগ্রিক অনেক বিষয় সম্পর্কে বলা হয়েছে, কিন্তু 45-এ কত স্পেসিফিক ভাবে শরীর সম্বন্ধীয় বিষয় সম্পর্কে বলা হয়েছে। এটা আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন, 45-এও তো শরীর সম্পর্কিত বিষয়ের কথা আছে। স্যার শরীর সম্পর্কে বিষয় আছে, কিন্তু 45-এ কত স্যার বলা হয়েছে ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞের মতামতের কথা বলা হয়েছে, ওইখানেও মতামত, কিন্তু স্পেসিফিক ভাবে অ্যামেন্ডমেন্টে এটা 45-এ কতে আনা হয়েছে স্যার, হ্যাঁ, হয় নাই। সন্তুষ্ট হলাম না। দেখেন, হ্যাঁ, বিষয়টা হলো, আমি বলি, যদি বলে যে বিশারদের মতামত কত ধারায় প্রাসঙ্গিক, 45। এখন ওই বিশারদ যখন, উনি তো ওই জায়গার থেকে ধরেন সিভিল সার্জন একজন বিশারদ, তিনি যে পোস্টমর্টেম রিপোর্ট দিছে, উনি যখন পোস্টমর্টেম রিপোর্ট দিছে, এটা আদালতের কাছে প্রাসঙ্গিক 45। কিন্তু ওই সিভিল সার্জন একসময় সাক্ষী হয়ে আদালতে কি আসবে, আসলে ওনার কি কি শর্ত পূরণ করতে হবে সেটা বলছে 45 ক। বুঝেন নাই বোধহয়? ওনার যে অভিমত এটা প্রাসঙ্গিক কত ধারা? 45। আর উনি যখন সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আসবেন তখন কি কি শর্ত পালন করবেন সেই সম্পর্কে বলা হয়েছে কত? 45 ক। শান্ত সাহেব বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে বলেন। এই যে আচ্ছা, হাবিব মাসুম অনলাইনের, আপনি বলেন কি প্রশ্ন আছে ভাই, বলেন। স্যার প্রশ্ন না, আমি ওই যে 50 দ্বারা জেনে রাখা ভালো লাইনটা আমি ক্লিয়ার বুঝতেছি না স্যার। কি বুঝতেছেন না, পড়েন। সাক্ষ্য আইনের 50 ধারার অধীন
মতামত ডিভোর্স অ্যাক্টের অধীন কার্যধারায় কোনো বিবাহ বা দণ্ডবিধি 494, 495, 497 বা 498 ধারার কোনো মামলায় বিবাহ প্রমাণ করার জন্য যথেষ্ট হবে না। বিষয়টা দিয়ে কি বুঝেছি স্যার, আমি ক্লিয়ার বুঝতেছি না। বিষয়টা হলো ডিভোর্সের কোনো মামলায় এসে যদি সে বলে যে অমুক অমুক সম্পর্কে আমি জানি, তো আমার বাসায় প্রায় আসতো, ওরা স্বামী স্ত্রী, বা 494, 495 মামলায় যদি কেউ এসে বলে বেঞ্জি সাহেব বলতেছে যে দিনেশ প্রায় উনারে আমার বাসায় নিয়ে আসতো, এই ধরনের মামলায় এই 50 ধারার বিষয়টা প্রাসঙ্গিক না। এই ধরনের মামলায় এই সম্পর্ক সম্পর্কে যারা জানে এরকম সাক্ষ্য দিলে আদালত গ্রহণ করবে না, এই হলো কথা। মানে এই ধরনের মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনের 50 ধারা যথেষ্ট না, এইটুক মনে রাখেন। ডিভোর্সের ক্ষেত্রে স্যার নাকি স্যার? জি জি। আর কেউ কোনো প্রশ্ন জি। বলেন? থ্যাংক ইউ। বিদ্যুৎ সাহেব, কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে দেখেন আমরা চরিত্র নিয়ে একটু পড়ি, কার কার চরিত্র কেমন। আসেন, এই চরিত্র নিয়ে নাড়াচাড়া করার পরে আমরা পরীক্ষায় চলে যাবো আজকে। আসেন, চরিত্র যখন প্রাসঙ্গিক, ক্যারেক্টার হোয়েন রেলিভেন্ট, ধারা 52 থেকে কত? 55। তো এখানে প্রথম লাইনটা দেখেন, সাক্ষ্য আইনের 52 ও 55 ধারায় গোল দিবেন দেওয়ানি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। মানে একটু বুঝেন, বাদীর চরিত্র ভালো নাকি খারাপ, বিবাদীর চরিত্র ভালো নাকি খারাপ, দেওয়ানি মামলায় এই সম্পর্কে আলোচনা করছে 52 ও 55। কত? 52 ও 55। অন্যদিকে 53 ও 54 ধারায় গোল দিবেন ফৌজদারি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছে। তো তাহলে আপনাদের প্রথমত প্রশ্ন হতে পারে যে চরিত্র যখন প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারা থেকে কত ধারায় বলবে? 52, 53, 54, 55। এর মধ্যে দেওয়ানি মামলার ক্ষেত্রে কত? 52, 55। আর ফৌজদারি মামলা হলে 53 আর এই চুক্তি বুঝছেন? আচ্ছা, এখন আসি আমরা দেওয়ানি মামলায়। দেওয়ানি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের 52 ধারার মূল কথা হলো দেওয়ানি মামলায় কোন পক্ষের, আন্ডারলাইন করবেন, চরিত্র প্রাসঙ্গিক না যদি না উক্ত চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয় হয়। বোঝার বিষয় আছে, ধারা ছোট কিন্তু বুঝতে হবে। বলছে যে প্রথমত মনে রাখবেন যে দেওয়ানি মামলায় বাদীর চরিত্র ভালো নাকি খারাপ, বিবাদীর চরিত্র ভালো নাকি খারাপ, এগুলো কোনো বিষয় না। যদি দেওয়ানি মামলায় বলা হয় যে অমুক আমার বেদখল করছে এবং ওর স্বভাবই হলো মানুষে বেদখল করা, এই কথার কোনো ভিত্তি নাই। কত ধারা দেওয়ানি মানে সাক্ষ্য আইনের কত ধারা? 52 ধারা। বুঝছেন? তবে ওই মামলাটার বিচার্য বিষয় যদি হয় স্বয়ং চরিত্র, তাইলে আবার চরিত্র প্রাসঙ্গিক বিষয়। এখন বলতে পারেন স্যার কোন মামলার বিচার্য বিষয় কেমনে চরিত্র হয়? ওয়াইফ মামলা করছে ডিভোর্স চাইছে কোর্টের কাছে যে আমার হাজবেন্ডের চরিত্র খারাপ, সে পরনারীতে আসক্ত, বা সে এই নেশা জাতীয় দ্রব্যাদি পান করে, বা সে আমারে অত্যাচার করে। বুঝছেন? তাহলে এই মামলার স্বয়ং বিচার্য বিষয় কি? চরিত্র। তাহলে এই ক্ষেত্রে আবার চরিত্র কি? বিচার্য বিষয়। বুঝছেন? তাহলে আমরা 52 ধারায় দুইটা কথা মনে রাখবো। দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, কত? 52। তবে প্রাসঙ্গিক কখন? যদি ওই মামলার বিচার্য বিষয় হয় স্বয়ং কি? চরিত্র। এবার দেখেন ব্যতিক্রম। নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্র সমূহে দেওয়ানি মামলা চরিত্র প্রাসঙ্গিক হতে পারে। যেমন দেখেন, যে ক্ষেত্রে চরিত্র মামলার ইস্যু, যে ক্ষেত্রে মামলার পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। যেমন আন্ডারলাইন করেন, তালাক মামলায় বা মানহানির মামলায় চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। আমি তালাকই মনে রাখি, তালাক তো আর মামলা হয় না, এটা হলো বিবাহ বিচ্ছেদ। কি মামলা? বিবাহ বিচ্ছেদ। আপনারা অনেকে জানেন না, কথা প্রসঙ্গে বলতে হয়
বলেন তো তালাক আর বিবাহ বিচ্ছেদের মধ্যে পার্থক্য কি? আসসালামু আলাইকুম। এই শুনেন, বিবাহ বিচ্ছেদের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো তালাক, বুঝছেন? মোটর সাইকেল অনেক প্রকার আছে, তার মধ্যে একটা হলো হোন্ডা, হোন্ডা, ইয়ামাহা, তারপরে ওই যে অন্যান্য টিভিএস, পালসার, যা যা আছে। কিন্তু মূল জিনিসটারে বলে বিবাহ বিচ্ছেদ, মূল জিনিসটারে বলে মোটর সাইকেল, মূল জিনিসটারে বলে ল্যাপটপ। তারপরে সেটা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। মূল জিনিসটা হলো মানুষ, তারপরে কখন দিনেশ, কখনো আমাদের পীযূষ, এরকম, বুঝছেন? তো এখানে তাহলে যখন কোন মামলার বিচার্য বিষয় স্বয়ং কি চরিত্র, তখন দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক। আর একটা বলছে দেখেন, এবার আসি 55 ধারায়। দেখেন, ক্ষতিপূরণের মামলায় সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন, 55 ধারায় বলা হয়েছে চরিত্র সম্পর্কিত সাক্ষ্য আন্ডারলাইন করবেন যা ক্ষতিপূরণকে প্রভাবিত করতে পারে তা দেওয়ানি মকদ্দমায় গ্রহণযোগ্য। ক্ষতিপূরণের মামলায় যদিও চরিত্র কোনো ইস্যু না, কিন্তু চরিত্র যদি ক্ষতির পরিমাণ প্রভাবিত করে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ কম করতে চারিত্রিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। মানে চরিত্রের কোনো ক্ষতিপূরণের মামলায় দেখানো যেতে পারে যে অমুকের চরিত্র আসলেই খারাপ, যদিও ওই মামলায় সরাসরি চরিত্র কি বিচার্য বিষয় না। তাহলে আপনি অল্প কথায় মনে রাখেন, এত গভীরে যাওয়ার দরকার নাই। দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক কত কত ধারায়? 52, 55। এর মধ্যে 52 ধারায় বলতেছে যে দেওয়ানি মামলায় চরিত্র ভালো বা মন্দ এর কোনো ব্যাপার নাই। কত ধারা? 52। তবে যদি কি হয়, বিচার্য বিষয় চরিত্র হয়, তাহলে প্রাসঙ্গিক। কত? 52। আর 55 বলছে ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। কত? 55। দেওয়ানি মামলায় বাদী বিবাদীর চরিত্র প্রাসঙ্গিক না, তবে চরিত্র বিচার্য বিষয় হলে প্রাসঙ্গিক। কত? 52। আর ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। কত? 55। এইটুক বুঝছেন? শেষ এইটুক। এবার আসি ফৌজদারিতে। খারাপ লাগতেছে? ফৌজদারি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা দেখেন, ফৌজদারি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে গোল দিবেন 53 ও 54 ধারায় আলোচনা করছে। কত কত ধারা? 53 ও 54। এই জায়গায় এসে একটু ভেজাল বাঁধবেন। যাই হোক, দেখেন, প্রথমে আসি 53 ধারা, ফৌজদারি মামলায় সচ্চরিত্রের প্রাসঙ্গিকতা। 53 ধারা অনুসারে ফৌজদারি মামলায় গোল দিবেন পূর্ববর্তী সচ্চরিত্র। এটা গোল দেন, পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। In criminal proceedings, the fact that the person accused, এই জায়গা বাংলায় বলে নাই, এই জায়গা একটু লেখেন ফৌজদারি মামলায় পূর্ববর্তীর আগে লেখেন অভিযুক্তের, অভিযুক্তের পূর্ববর্তীর আগে লিখবেন অভিযুক্তের। অভিযুক্ত মানে হলো আসামি। যে লিখছেন? তাহলে যদি পরীক্ষায় আসে যে ফৌজদারি মামলায় কার ভালো চরিত্র প্রাসঙ্গিক? আসামির। কত ধারায়? 53 ধারায়। বুঝছেন? এবার আসি 54 ধারায়। ফৌজদারি মামলায় খারাপ চরিত্রের প্রাসঙ্গিকতা। ধারা কত? 54। 54 ধারা অনুসারে ফৌজদারি মামলায় গোল দিবেন আসামির চরিত্র খারাপ, ইহা অপ্রাসঙ্গিক। মানে কোন ফৌজদারি মামলায় আসামি যদি বলে আমার চরিত্র ভালো, আমার আসামি এরকম কোনো অপরাধ করে নাই, এরকম তার কোনো নজির নাই, এটা প্রাসঙ্গিক। কত ধারায়? 53। কিন্তু বাদী পক্ষ যদি বলে যে আসামি হলো খারাপ, এ করে না এরকম কোনো অপরাধ নাই, এটা আবার অপ্রাসঙ্গিক। কত ধারায়? 54। এইটুক কি বুঝেন? তাহলে ফৌজদারি মামলায় আসামির চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক। কত? 53। আসামির চরিত্র খারাপ, এটা অপ্রাসঙ্গিক। কত? 54। এখন শুনেন, এই থামেন দেখি, এইটুক বোঝা দরকার। এই ইয়ার দেন, বেল্লাল দেন। বেল্লাল, 53 ধারায় কি বলছে বলেন? 53 ধারায় স্যার ওই যে দেওয়ানি মামলায় আপনার ওই যে 53 চরিত্র দেওয়ানি না,
ফৌজদারি 52 55 হলো দেওয়ানি, দেওয়ানি 53 হলো ফৌজদারি। বলেন। ফৌজদারি এই দেওয়ানি মোকদ্দমায় আবার দেওয়ানি, ফৌজদারি মোকদ্দমায় চরিত্র আসামির পক্ষে চরিত্র প্রাসঙ্গিক কোন চরিত্র? পূর্ববর্তী পূর্ববর্তী ভালো চরিত্র। ভালো চরিত্র আসামি যদি বলে আমার চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক কত দ্বারায়? 53। 53 ধারায় বাদী পক্ষে যদি বলে আসামির চরিত্র খারাপ, এটা কি? 54 ধারায় অপ্রাসঙ্গিক। এইটুক কি বুঝছেন? আচ্ছা, এখন পরের কথাটুকু হলো, তাহলে আমরা এতটুকু যদি বুঝি যে কোন মামলায় বাদী মামলা কইরা যদি আসামিরে বলে যে ওরা না আর আসামির চেয়ে খারাপ মানুষ আর এই জায়গা এর মতো নাই, এই কথা বললে কি এটা কি ওই মামলায় প্রাসঙ্গিক কিনা বলেন? অপ্রাসঙ্গিক। কত ধারায়? 54 ধারায়। কিন্তু আসামি যদি বলে যে আমার চরিত্র ভালো, এইটা আবার কি? প্রাসঙ্গিক। কত ধারায়? 53 ধারায়। এইটুক কি বুঝছেন? আচ্ছা, এখন আসামির চরিত্র খারাপ এটা বাদী পক্ষ বলতে পারে এবং এটা প্রাসঙ্গিক হতে পারে যদি সর্বপ্রথম আসামি এসে দাবি করে আমার চরিত্র ভালো। মানে কোন মামলায় আসামি যদি প্রথমে এসে বলে যে আমার চরিত্র ভালো, তাহলে আবার বাদী পক্ষ এসে বলতে পারে যে আসামির চরিত্র খারাপ, তখন আবার এটা প্রাসঙ্গিক হয়ে যায়। কিন্তু আসামি নিজের কোনোদিনই ভালো বলে দাবি করে নাই, সে চুপচাপ আছে, তাহলে বাদী পক্ষ যতই বলুক আসামি খারাপ আসামি খারাপ আসামি খারাপ, এটা কোনোদিনই কি হবে না? প্রাসঙ্গিক হবে। বুঝেন নাই বোধহয়? ফৌজদারি মামলায় প্রথমে আমরা মনে রাখবো আসামির চরিত্র ভালো প্রাসঙ্গিক 53, আসামির চরিত্র খারাপ এটা প্রাসঙ্গিক না 54। তবে আসামির চরিত্র খারাপ এটা প্রাসঙ্গিক হবে কখন? যদি আসামি আগে নিজেরা কি বলে দাবি করে? ভালো বলে দাবি। এটাও বলা আছে কত ধারায়? 54 ধারায়। এই যে দেখেন ব্যতিক্রম। নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে খারাপ সেই বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। দেখেন, সৎ চরিত্রের সাক্ষ্য দিলে খারাপ চরিত্রের সাক্ষ্য দেওয়া যাবে। আন্ডারলাইন করেন, সৎ চরিত্রের সাক্ষ্য দিলে খারাপ চরিত্রের কি সাক্ষ্য দেওয়া যাবে। যে ক্ষেত্রে আসামি তার সৎ চরিত্রের সাক্ষ্য প্রদান করে সেক্ষেত্রে আসামির চরিত্রে যে খারাপ সেটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আসামির চরিত্র যে খারাপ এই মর্মে রাষ্ট্রপক্ষ আন্ডারলাইন করেন সর্বপ্রথম সাক্ষ্য দিতে পারবে না। প্রথমে আসামি তার সৎ চরিত্রের সাক্ষ্য দিলে শুধুমাত্র সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্রের সাক্ষ্য দিতে পারবে। আসামি যদি নিজেরা কোনোদিন ভালো বলে দাবি না করতো তাহলে রাষ্ট্রপক্ষ কোনোদিন তার খারাপ বলতে পারতো না, কিন্তু সে যখন নিজেরা প্রথমে ভালো বলে দাবি করছে তখন রাষ্ট্রপক্ষ সে যে খারাপ এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। বুঝছেন? কত ধারায় আছে? 54 ধারায়। অনেকে বুঝবেন না, আবার প্রশ্ন করবেন। তাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের এই ক্লাসটা আগে আপনি একবার ভালোভাবে দেখবেন, একবার না দুইবার দেখবেন, তারপরে যদি না বুঝেন তারপরে আমার কাছে প্রশ্ন করবেন। আর যদি কেউ মনে করেন যে কষ্ট করে ভিডিও দেখবো কেন, আগে সরাসরি স্যারের কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা, এখন দেখেন খারাপ চরিত্র যে ক্ষেত্রে মামলার ইস্যু 54 ধারার প্রথম ব্যাখ্যা অনুসারে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির খারাপ চরিত্র স্বয়ং মামলার একটা বিচার্য বিষয়, উক্ত ক্ষেত্রে 54 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ যে ক্ষেত্রে খারাপ চরিত্র স্বয়ং মামলার বিচার্য বিষয় সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ শুরুতে আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। মানে ওই যে আগের মতো যে মামলার বিচার্য বিষয় হলো আসামির চরিত্র খারাপ, তাহলে সেই ক্ষেত্রে সে যে খারাপ এটা প্রথমেই বলা যাবে। তারপরের লাইনটা একটু দেখেন, যে ক্ষেত্রে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ স্বয়ং অভিযুক্ত ব্যক্তির খারাপ চরিত্র নির্দেশ করে, যেমন ফৌজদারি কার্যবিধির 110G অনুসারে অভিযুক্ত একজন বিপজ্জনক ব্যক্তি, সেক্ষেত্রে আসামির খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে। 110G আছে ফৌজদারি কার্যবিধির 110-এ আছে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেখা। অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেখা অর্থাৎ যদি কেউ আসামিরে আদালত দেখে যে আগে একবার সদাচরণের মুচলেখা সে দেশে, তাহলে ধরে নিতে পারে যে তার চরিত্র আসলেই খারাপ। আমরা সর্বশেষ আর একটা জিনিস পড়বো, দেখেন সেটা হলো পূর্ববর্তী দণ্ড যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 54 ধারার দ্বিতীয় ব্যাখ্যা অনুসারে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে গোল্ডেন পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। মানে বাদী পক্ষ দেখাইতে পারে যে ওনার এই যে চোর, দেখেন ও যে আসলে এই মামলায় চুরি করছে, কারণ আগেও 2-1 চুরির মামলায় তার সাজা হয়েছে। তাহলে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক কত ধারায়? 54 ধারায়। যে কোনো অপরাধে আসামির পূর্বের দণ্ড তার বিরুদ্ধে পরবর্তী সকল ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে কত ধারা? 54।
তাহলে যারা বুঝেন নাই আবার বলি শুনেন, আসামির চরিত্র ভালো এটা প্রাসঙ্গিক 53, আসামির চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক 54, তবে আসামির চরিত্র খারাপ এটা প্রাসঙ্গিক হয়ে পড়ে যদি আসামি প্রথমে নিজের সৎ বলে দাবি করে, বুঝছেন? আর আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ তার খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 54, 53, 54 শেষ। দেওয়ানি মামলায় পক্ষের চরিত্র 52 আর কত 55, দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক 52, তবে চরিত্র স্বয়ং বিচার্য বিষয় হলে প্রাসঙ্গিক কত 52, আর ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক কত 55। এই হলো কথা, বুঝছেন? বিগত বছরের প্রশ্ন পড়ি দেখেন। স্যার আসসালামু আলাইকুম। 1872 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? ফৌজদারি মামলায়। তো এখানে যে প্রশ্ন আছে সব পড়ে ফেলবেন আজকে এ পর্যন্তই। আগামী দিন শুক্রবার আমরা 56 থেকে শুরু করব, লাইন কেটে যাবে। এখন আমরা সরাসরি পরীক্ষায় চলে যাব, আপনাদের প্রশ্ন দিচ্ছি। স্যার স্যার আসসালামু আলাইকুম।